বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন অতি সন্নিকটে, মাত্র কয়েকটা দিন বাকি আছে, কিন্তু এখনও পর্যন্ত নির্বাচনের উৎসবের যে আমেজ, যদিও বলা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই আমেজটা তৈরি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে গণভোট এর প্রচারণা, যদিও জনগণ গণভোট সম্পর্কে খুব একটা উৎসাহীও নয়, আবার খুব একটা কিসের জন্য কি ভোট দিলে কি হবে সেটাও জানে না, কিন্তু সংসদ নির্বাচনের আসলে সেই অর্থে তেমন কোনো আবহাওয়া এখন পর্যন্ত তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না। যদিও প্রধান ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উৎসাহ লক্ষণীয় নির্বাচনকে কেন্দ্র করে, তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আছে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এখনও পর্যন্ত অনেকের মধ্যে নানা রকমের সংশয় অনিশ্চয়তা আছে এবং একটা বড় আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে সহিংসতা, ভায়োলেন্স কী পরিমাণ হতে পারে, কতটা পিসফুল ইলেকশন হবে। এবং নির্বাচনী তফসিল ঘোষণার পরে আমরা কিছু দেখেছি, একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন, অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটছে, কিন্তু অনেকে মনে করছেন যে দিন যত গড়াতে থাকবে এটা বাড়তে থাকবে। তো আমি একটু প্রফেসর মাহবুবুর রহমান একজন একাডেমিক হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনার কি আশঙ্কা এবং সহিংসতার ধারণ কি হতে পারে, এবং আশঙ্কা অনেক রকমের আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাস্তবতা, আরেকটা হচ্ছে এক্সটার্নাল অ্যাটাকের আশঙ্কা অনেকে করে থাকেন। আবার অনেকের মধ্যে এটাও আছে যে অনেকে মনে করেন যে দেশের ভেতরে এখন অনেক রকমের শক্তি, বাংলাদেশের ইতিহাসে এত রকমের পরস্পর বিরোধী শক্তি এত অ্যাক্টিভ ছিল না, দেশি বিদেশি, এটা খুবই অ্যাক্টিভ অনেকে মনে করেন। সো আপনার কাছ থেকে আমি আপনার অবজারভেশন শুনতে চাই। ধন্যবাদ জনাব জেলুর এবং আমার আলোচক মাসুদ ভাই। অ্যাট দ্য সেম টাইম তৃতীয় মাত্রা অগণিত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই নির্বাচনটা নানা দিক থেকে একটা ঐতিহাসিক নির্বাচন, যদিও আমরা বাংলাদেশের সব কিছুর মধ্যে ঐতিহাসিক বলা খুব পছন্দ করি, বললে আমরা কৃত্রিম একটা তাৎপর্য বাড়িয়ে তোলার চেষ্টা করি। ঐতিহাসিক বলি, আন্তর্জাতিক বলি, ঐতিহাসিক বললে একটু পজিটিভ মনে হয়, কিন্তু আসলে এটা বাড়িয়ে বলার বিষয় না। এটা নানা কারণেই এটা ঐতিহাসিক। কারণ বিগত 3টি নির্বাচন যেহেতু সেই অর্থে পার্টিসিপেটরিও ছিল না এবং কার্যকর যথার্থ নির্বাচনের কোনো সংজ্ঞাই এগুলো পড়ে না। সেম ইলেকশন বলতে যা বোঝায় সেটাই তো। তারপরে এত দীর্ঘ দিন অপেক্ষার পরে এমন একটি স্বৈরশাসন শেষ হলো, তারা দেশ থেকে একেবারে পালিয়ে বাধ্য হলো, তারপর একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো এবং একটা রাজনৈতিক ট্রান্সফরমেশনের মতো অবস্থায় আমরা এসছি, যখন বলা যায় যে উই আর অ্যাট এ ক্রসরোডস, ঠিক একটা ক্রান্তি লগ্নেই আমরা এসে পৌঁছেছি। এই কারণে এই নির্বাচনটি যথার্থ অর্থে ঐতিহাসিক, কারণ আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব কি না। কারণ গণতন্ত্র কিন্তু শুধুমাত্র, আমরা সবাই জানি যে শুধু একটি নির্বাচনী গণতন্ত্র নয়, তবে অবশ্যই নির্বাচন তার অন্যতম প্রথম এবং প্রধান মাধ্যম, কারণ এটা ছাড়া তো আর ওখানে জনগণের প্রতিনিধি জানার বোঝার কোনো সুযোগ নেই। তো সেই অর্থে, এবং তাও আমরা অনেক দিন যাবৎ দাবি করে আসছিলাম যে সিটিং গভর্নমেন্ট এর অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। বাংলাদেশের ইতিহাসও বলে যে যারা ক্ষমতায় থাকেন তারাই দেখা যায়, যদি নির্বাচনটা তারা করেন তাহলে তারাই নির্বাচিত হন, আর যদি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী বা যারাই করেন তাহলে বিরোধীরা নির্বাচিত হয়ে আসে। তো সেই হিসেবেও এই নির্বাচনটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও একটা আশা বা একটা প্রত্যাশা যে এটি হয়তো বা যথার্থ অর্থেই জনমতের প্রতিফলন ঘটতে পারে। তবে আপনি যথার্থই বলেছেন যে কিন্তু এর মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে। শঙ্কাটা হচ্ছে সহিংসতা। ইন্টারেস্টিংলি নির্বাচন হচ্ছে, বলা হয়, আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি
যে একটি নিয়মতান্ত্রিক পিসফুল ওয়েতে ক্ষমতা Transition. হস্তান্তরের মাধ্যম, কিন্তু তার ভেতরেই কিন্তু নির্বাচন এমন একটা জিনিস যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো কম্পিট করে এবং সেখানে ইনহারেন্ট এক ধরনের কনফ্লিক্টের উপাদান নিহিত রয়েছে এবং এখানে এই জন্যই এটা যে বলা হয় না যে রুল অফ দ্য গেম ইজ কোয়াইট ডেলিকেট, কারণ স্কোপ থাকে যে একটু অগ্রসর হয়ে অতিরিক্ত কিছু করার, সেখানে নিজেকে রেস্ট্রেইন করার প্রবণতা মানুষের মধ্যে তো কমই থাকে। মানুষ তো বরং চেষ্টা করে যে একটু তার সীমার বাইরে গিয়ে আঘাত করবে। তো সেই জন্যে এটি আমাদের এখন প্রশ্ন হলো যে স্টেক আমাদের খুব হাই, এই নির্বাচনটি সুষ্ঠু হতে হবে। এই নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ এবং অধিকাংশ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটাকে সফল করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু সহিংসতা একটি বাধাটা কোথায়? সেটি হচ্ছে যে বাই দি ওয়ে নির্বাচনের সহিংসতা আবার 3 প্রকার। একটা হচ্ছে নির্বাচনের আগেই সহিংসতা হতে পারে, আরেকটা হচ্ছে নির্বাচনকালীন, নির্বাচনের দিন চলাকালে, আরেকটা হচ্ছে নির্বাচন উত্তর পরবর্তী সময় সহিংসতা। কাজে প্রত্যেকটার সুনির্দিষ্ট কারণ কাজ করে এবং প্রত্যেকটা সেভাবে ডিল করতে হয়। বাংলাদেশে এখন এবারে নির্বাচনে যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে আমাদের একটা কাঠামো আগে থেকে ছিল, সেই কাঠামো যখন চেঞ্জ হয়েছে, অর্থাৎ বিগত সরকার যখন চলে গেল, তখন এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল, বাকিরা অনেকটা ফোর্সড ওয়েতে মানে নির্বাচনের বাইরেই ছিল। তো এবং তারা যেভাবে নির্ধারণ করতো সেভাবেই হতো নির্বাচন, যে যেমনি নাচাও তেমনি নাচি অবস্থা ছিল এরকম। কিন্তু এখন তারা নেই। এখন দীর্ঘদিনের মানে সহযোদ্ধা বলি বা একসাথে যে দুটো দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী, তারা একসময় একসাথে বহু সংসার করলো, ঘর করলো দীর্ঘদিন। কিন্তু এখন ফর সাম রিজনস তাদের মধ্যে দূরত্ব এত সৃষ্টি হয়েছে যে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে আমরা দেখি কি তাদের সংসারে যদি ঝামেলা বাঁধে, পরে যে হানিমুন শেষ হইলে তখন ইট টার্নস ইনটু ভেরি ক্লেদাক্ত অবস্থা। তো এখন আশঙ্কা দাঁড়াচ্ছে যে এই দুটো প্রধান দল তারা কতটা সংযম প্রদর্শন করবেন, কারণ অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে হয়তোবা ভেরি কম্পিটিটিভ হতেও পারে নির্বাচন। কারণ অনেকে এটা বলছে এই কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে তো একটা ট্রেন্ড বোঝা যাচ্ছিল। তো এটা যদি জাতীয় নির্বাচনে প্রতিফলিত হয়, যদিও এটার কোনো সুনির্দিষ্ট কনক্লুশন ড্র করাটা ঠিক না যে এক্স্যাক্টলি ইট মে হ্যাপেন দ্যাট সেম ওয়ে, কারণ জাতীয় নির্বাচনে আরও উপাদান কাজ করে। স্টুডেন্টদের মধ্যে তো এক ধরনের ইগ্যালিটেরিয়ানিজম সিচুয়েশন বিরাজ করে, এখানে ভিন্নতর। আর এখানে তো ক্ষমতায় যাওয়া না যাওয়ার প্রশ্নটা, রাষ্ট্রীয় ক্ষমতা স্টেক ইজ টু হাই। স্টেক যখন বেশি হাই থাকে তখন কিন্তু মানে তীব্রতাটা, প্রতিদ্বন্দ্বী আর তীব্রতাটা এবং সহিংসতার আশঙ্কাটা আরও বেড়ে যায়। আচ্ছা, তার সাথে আবার যুক্ত হয়েছে যে আপনি দেখুন অস্ত্র হচ্ছে অন্যতম সহিংসতার উপাদান। সেই অস্ত্র এই যে জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবে আমরা যাই বলি, সেই সময় যে পরিমাণ অস্ত্র সরকারি হিসাবেই আছে যে লুট হয়েছে, তার খুব সামান্য অংশ উদ্ধার হয়েছে। এইটা কিন্তু বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং উচিত ছিল আরও আগেই ড্রাইভ দিয়ে এটাকে মানে উদ্ধারের ব্যবস্থা করা। ফর সাম রিজনস এখনও হয়নি। আমরা জানি না এটা করতে পারবেন কি না, কারণ যে অস্ত্র যেভাবে ছড়ায় ছিটায় আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ আমাদের মতো দেশে, কারণ অস্ত্র তার নিজস্ব ভাষা কাজ করে। তো ফলে এটার একটা আশঙ্কা এখানে রয়ে গেছে। এর সাথে যেমন নির্বাচনে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, একটা স্টেক হোল্ডার যদি শক্তিশালী হয় বাকিগুলো ইয়ে করতে পারে। সেটা কি যে ইলেকশন কমিশন, কারণ তার হাতে তো এখন ক্ষমতা।
ইলেকশন কমিশন কতটা দক্ষতার সাথে এটা করতে পারবে তার উপরে ডিপেন্ড করবে। যে কারণ অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে নির্বাচন পূর্বকালীন সময় আশঙ্কা অনেকেই এটা করছেন যে তারা কতটা দক্ষতার সাথে সামাল দিতে পারবেন। এরপরে আরও দুটো জিনিস নিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে এখন, সেটা হচ্ছে যে পুলিশ বাহিনী। কারণ মনে রাখতে হবে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এগুলো কিন্তু বিরাট স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন তো অ্যাবস্ট্রাক্ট কিছু না, নির্বাচন কমিশন ইটসেলফ ইজ নট মানে অ্যান এন্টিটি যারা সব কিছু করে ফেলতে পারে, বিকজ দে হ্যাভ টু ডিপেন্ড আপন দ্য ল এনফোর্সমেন্ট, তারা অনেক কিছুর উপরে। সেইখানটায় যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আজকের কাগজেই দেখলাম কোন একজন পুলিশ অফিসার এই রংপুরের যে যিনি জুলাইয়ের পরে যিনি বলেছেন ওইটা নাকি যথার্থ ছিল, ওই যে গুলি বর্ষণ, সেই পুলিশ কর্মকর্তা এখনও জবে বহাল আছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। এটা কিন্তু খুবই আশঙ্কাজনক বিষয়। এইরকম পুলিশ কর্মকর্তারা যদি বিভিন্ন জায়গায় থাকে, তারা কোনো দলের পক্ষ নেওয়ার দরকার নেই, তারা ওই যে একটু আগে আপনি বললেন বাইরে থেকে যে ইনপুট, যারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অলরেডি ঘোষণা দিয়ে রাখছেন প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী, প্রকাশ্যে দিল্লিতে তারা তথাকথিত সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে তার অডিও বার্তা পাঠ করা হচ্ছে, তিনি আহ্বান জানাচ্ছেন। তো ফলে তার একটা বিরাট অংশ তো তারা নির্বাচনের বাইরে, তাদের স্টেক তো একটাই, ভণ্ডুল করা, তিনি আহ্বান জানিয়েছেন। তো এইগুলো উপাদান সংযুক্ত রয়েছে, ফলে এবং এই নির্বাচনটা মানে সহিংসতা হওয়ার আশঙ্কাটা তীব্রভাবে বেড়ে গেছে বলে আমার মনে হয়। সো জি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনি শুনছিলেন, যদিও ডক্টর মাহবুব রহমানের আকাঙ্ক্ষা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন মোটা দাগে, যদিও অনেকেই নির্বাচনের বাইরে আছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহিংসতার আশঙ্কাটা ওনার মধ্যে আছে এবং উনি ব্যাখ্যাও করেছেন একজন একাডেমিক হিসেবে, যে সহিংসতা নির্বাচনকালীন, নির্বাচনের দিনে অনেক রেকর্ড আছে অনেক জায়গায় যে নির্বাচনের দিনেই নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। আরেকটা হচ্ছে নির্বাচন উত্তর পরিস্থিতি, বাংলাদেশে সেই ভায়োলেন্সেরও কিছু কিছু নমুনা আমরা বিভিন্ন সময় দেখেছি। আপনার কি ধারণা, কি হতে পারে বলে আপনি মনে করছেন? একটা পিসফুল ইলেকশন কি হবে, যেটা উনি যথার্থই বলেছেন নির্বাচন মানে হচ্ছে একটা ক্ষমতার পিসফুল ট্রানজিশন? জি, আপনাকে ধন্যবাদ। কারণ অনেকের মধ্যেই সরকারের নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন এখনো যথেষ্ট রয়েছে। আপনাকে ধন্যবাদ প্রফেসর মাহবুব এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, স্বৈরাচার 17 বছর যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন মানুষের আন্দোলন ছিল একটা কারণে, যে মানুষ ভোট দিয়ে তাদের নিজে সরকার বানাতে পারত না। আজকের নির্বাচনের ময়দানে যে বা যারই প্রতিপক্ষ নির্বাচনে, তাদের প্রত্যেকের একটাই কথা ছিল, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, মানুষ ভোট দিয়ে মানুষের সরকার বানাবে। এখন দেখেন 5ই আগস্টের একটা পরিবর্তন হলো, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশ ত্যাগ করে চলে গেছেন, একটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে তিনি সীমিত আকারে রাজনীতি করছেন। এবং এই যে বিতর্কিত নির্বাচন, গত 17 বছরে ভোট ছাড়া নির্বাচন, এগুলো ওনার যে আশ্রয়দাতা তাদের মদতেই তারা এটা করেছিলেন। তখন আজকের নির্বাচনের ময়দানে যারা ছিলেন তারা প্রত্যেকেই, একমাত্র এনসিপি ছাড়া, কারণ এনসিপির তখন জন্ম হয়নি, তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে না, মানুষের ভোট মানুষ দিয়ে সরকার বানাবে। প্রফেসর মাহবুব যে কথাটা বললেন যে এখন আমলারাও একটা স্টেক হোল্ডার, দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আমলারা কখনো স্টেক হোল্ডার হতে পারে না, হওয়া উচিত না, কিন্তু স্বৈরাচার গভর্নমেন্ট তাদেরকে স্টেক হোল্ডার বানিয়ে দিয়ে গেছেন। এইভাবে একটু জাস্ট একটা জিনিস একটু বলে রেখে আলোচনার সুবিধার্থে, যেহেতু প্রফেসর মাহবুব রহমান একজন একাডেমিক, আমরা আলোচনাটা একটু একাডেমিক পেরিফেরির মধ্যে থাকলে মানে আমি সেই কথায় আসবো, ওনার জন্য আমি সেখানে আসতেছি। তো দেখেন আপনি, তারা সকলেই কিন্তু আন্দোলন করেছিলেন মানুষের ভোট মানুষকে দিয়ে দেওয়ানোর জন্য, কারণ দেশের মালিক তারা। এই কথাগুলোই আমরা সবাই বলে আসছি। এখন একটি রাজনৈতিক দল দেশ ছাড়া, তাদের যারা দেশে আছে তারা নির্বাচন বিমুখ, কারণ তাদের দল এখন নির্বাচনে মানে ব্যান করে দিয়েছে, তারা আওয়ামী লীগের কার্যক্রম ব্যান, যে কারণে তারা নির্বাচনে আগ্রহী নন। এবং যিনি দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন, তিনিও জানেন তার একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখানে আছেন। তো
তো তারও তো তাদেরকে একটা মেসেজ দিতে হবে, সেটা কতটা বাস্তবে কার্যকরী হবে কি না হবে সে সময়ের ব্যাপার। এই যে নির্বাচন যেটা হয়েছেন, জনাব মাহবুব বলছেন যে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন জাতির জন্যে। তাহলে গত আন্দোলন বা রাজনীতি করে যারা 17 বছর ভোটার বিহীনভাবে সরকার দেখেছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই মানুষের একান্তই কামনা ছিল একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার। সরকার চলে যাওয়ার পর ইউনূস সাহেব আসলেন। ইউনূস সাহেবও বুঝে গেছেন যে তার আর বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকা সম্ভব না। দেশের মানুষ আপৎকালীন সময়ে তাকে বেছে নিয়ে সরকার বানিয়ে সরকারের দায়িত্ব দেশ পরিচালনা দিয়েছিলেন। তিনি নিজেও দেখেছেন ভালো মন্দ বিচার করার বুদ্ধি জ্ঞান তার নিজেরও আছে। মানুষ যা আশা করেছিলেন তার কতটুকু কী করতে পেরেছেন তিনি, তা তিনি নিজেও অ্যাসেস করেন। এই সকল কিছু বিবেচনায় তারও এখন মনে হচ্ছে অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তারও বোধহয় চলে যাওয়ার, অন্তত যে আশা ইচ্ছা তিনি বা অভিপ্রায় ব্যক্ত করেন তার থেকে আমরা সাধারণভাবে অনুধাবন করতে পারি। সংঘাত, একটা নির্বাচনের সঙ্গে সংঘাত এবং অনিয়ম চিরকাল ছিল। নির্বাচন পদ্ধতি যেদিন আসছে সেদিন থেকেই সংঘাত এবং অনিয়ম এর সঙ্গে জড়িত। তবে এটার একটা টলারেন্স লেভেল থাকতে হয়। আপনি দেখেন 2018-র পরের যে স্থানীয় সরকার নির্বাচন বা 2024-এর যে একক নির্বাচন এবং একই দলের লোকজন ভাগাভাগি করে নির্বাচন করলেন, নিজের দলের লোকরা নিজের দলের বিরুদ্ধে, তারপরে কিন্তু চরম ভায়োলেন্সের দেশে হয়েছিল। এখন ব্যাপারটা হলো একটি রাজনৈতিক দলের অনুপস্থিতির কারণে আরেকটি রাজনৈতিক দল, যিনি মাহবুব সাহেব বললেন যে তারা বিএনপি আর তারা মিলে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই তারাই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এটা হওয়ার কারণ হলেই যদি ওই দলটি আজকে বিতাড়িত না হতো, নির্বাচনের থেকে তাদের অংশগ্রহণ যদি বাড়িত না থাকতো, তাহলে দেখতেন যে দুইটি দলের নাম তিনি বলছেন সেই দুইটি দলের মধ্যে যে বৈপরীত্য এখন লক্ষ্য করা যায় সেটা হয়তো হইতো না। তারা আবার একই প্ল্যাটফর্মেই, ওই শক্তি নির্বাচন করলে দেশে একই প্ল্যাটফর্মেই থাকতেন। কারণ বিএনপির সঙ্গে না, এবার নাও হতে পারে। আমি বলছি বিএনপির সঙ্গে এখন যারা বিতাড়িত শক্তির যে অবস্থা, তাতে ওই জামাত বিএনপি এক নাও হয়ে আলাদা আলাদা। আমি বলছি এখন যে প্রেক্ষিতে আজকে দুইজনে আলাদা নির্বাচন করছে, ওই তৃতীয় রাজনৈতিক শক্তি যেটা যেটা এই দেশে ছিল, সেই রাজনৈতিক শক্তি এই দেশে থাকলে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে, কেউ চাক আর না চাক বিএনপির প্ল্যাটফর্মে জামাত আশ্রয় নিতেন। এটা খুব স্বাভাবিক, অতীতের ইতিহাস তাই বলে। কিন্তু এখনকার পরিস্থিতিটা একটু ভিন্ন, যে এখন যেহেতু তারা নাই, সেই কারণে ওনারাই মনে করেছেন। এবং আপনি দেখেন এখন ভিন্ন ভিন্নভাবে রাজনীতি করে যাচ্ছে ইলেকশনের। এখন আমি যে কথাটা বুঝাচ্ছি, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা তো খুব স্বাভাবিক। রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে রাজনীতির কৌশল দিয়ে ঘায়েল করবে একে অপরকে, এটা খুব স্বাভাবিক। কারণ নির্বাচনের পরে দেখবেন আপনি, নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন সময় আমি দেখছি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা একে অপরকে রাজনৈতিক কলাকৌশল দিয়ে যেভাবে ঘায়েল করে, মানুষের কাছে যেভাবে উপস্থাপন করে, প্রত্যেকের শ্রেষ্ঠত্বটা মানুষের কাছে উপস্থাপন করে গ্রহণ করার জন্য কঠিন প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যেতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো রাজনীতির সঙ্গে যখন মিথ্যাচার যোগ হয়ে যায়, ইলেকশনের সঙ্গে যখন মিথ্যাচার যোগ হয় এবং মিথ্যাচার যখন ব্যাপক আকার বা রূপ ধারণ করে, তখন প্রকৃত সত্য এবং মিথ্যা এর ফারাক করা সাধারণ মানুষ যে সময়টা পায় নির্বাচনে, তাদের প্রতিনিধি নির্বাচনের, ওই মধ্যে ভুলে যায়। কারণ রাজনীতির ময়দানে দেখবেন যে সকল অপ্রিয় কথা এখন চলে আসছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে। এই দুটি দলের রাজনীতিতে নির্বাচনে প্রতিপক্ষ হওয়ার পরেও এটা কিন্তু মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল না। তো সেই জন্য আমি মনে করি ভায়োলেন্স নির্বাচনে হবে, এটা হওয়াটা খুব স্বাভাবিক। কোন মাত্রায় হবে সেটা না, এটা মাত্রা নিয়ন্ত্রিত মাত্রায়। আমরা কিলিং দিয়ে শুরু করতে দেখলাম। এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন ডিম ছুড়াছুড়ির মধ্যে সেটা আছে। কোথাও কোথাও সংঘর্ষ আমরা দেখলাম, সম্ভবত ময়মনসিংহে দেখলাম বিএনপির দুই পক্ষের মধ্যে, মানে বিদ্রোহী প্রার্থী। আমরা চুয়াডাঙ্গায় দেখলাম জামাত বিএনপি, এবং আরও নানান জায়গায় নানা রকমের ঘটনা ঘটছে। দেখেন আমার অভিজ্ঞতা যেটা, আমি সেটাই আপনাকে শেষ করে আনতে হবে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে নির্বাচনে সংঘাত হবেই। এখন এবারের নির্বাচন ফেয়ার হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ
আমার মতে। মানে আপনি আশা করছেন ফেয়ার হবে? হ্যাঁ, হওয়া উচিত। এই কারণে উচিত তো একটা জিনিস হতে হবে এই কারণে, উচিত তো শেখ হাসিনার আমলেও ফেয়ার হওয়া উচিত। এদেশে ফেয়ার নির্বাচন না হওয়ার যে পদ্ধতি সমাজে প্রতিষ্ঠিত, তার একটা মাত্র কারণ ছিল, জনগণ যখন ভোট দিতে পারে নাই, তখন যারা ফেয়ার নির্বাচন করার দায়িত্ব ছিলেন তারা একটি রাজনৈতিক দলের জন্য ইনক্লাইন ছিলেন। জনগণের বিপরীতে তারা একটা শক্তি হয়ে দাঁড়ালেন এবং তারা নিজেরা সরকার বানাতেন এবং তারা তাদের সঙ্গে মিলেমিশে দেশটাকে হরিলুট করেছেন। এখন বিষয় হলো, এখন যে সরকার, আপনি দেখেন নির্বাচনে সেনাবাহিনী ময়দানে থাকলে এই সেনাবাহিনী আর স্বৈরাচারের সময়কার সেনাবাহিনীর মধ্যে এখন আকাশ পাতাল ব্যবধান। এটা কী কারণে? স্বৈরাচার পতনের পরে এই দেশের ক্ষমতা দখল করার কথা ছিল সেনাবাহিনীর, সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি, রাজনৈতিক দলের নেতারাও ক্ষমতা দখল করেনি। তাহলে বিষয়টা কোথায় দেখেন? সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নাই, তার মানে সেনাবাহিনী চেয়েছিলেন জনগণ, তাদের প্রতিনিধি রাজনীতিবিদরা, জি, তারা এটা করুক। আমি এইভাবে শেষ করি। আমি জাস্ট একটা প্রশ্ন রেখে আমি ডক্টর মাহবুব রহমানের কাছে যাই, পরে আপনার উত্তরটা আমি শুনবো আপনার কাছ থেকে। আমি এইটা একটু শেষ করার পরে আপনি আধা মিনিটে প্রশ্নটা নিচ্ছি। আধা মিনিট হলে ঠিক আছে। তো আমি কি জন্য বলছি কথাটা, এখন যারা নির্বাচনে প্রভাবিত করে ভোটারবিহীনভাবে সরকার বানাতো, তারা এবার কোনো দলের জন্য ইনক্লাইন না। এখনকার অবয়ব তাই, দেশের মানুষ সেটাই বিশ্বাস করে। হয়তো হাইডিংয়ে কি আছে সেটা প্রকাশ না হওয়ার আগে তো বোঝা যাবে না। স্বাভাবিক হিসাব হলে সেনাবাহিনী কোনো দলকে ক্ষমতায় আনতে চায় না, সরকারের পছন্দের কোনো দল নাই, এই সরকার নিজে নির্বাচন করছে না। এখন বিক্ষিপ্ত সংঘাত, আর আমার বন্ধু যে কথাটা একটা বলেছেন অস্ত্রের কথা, আপনি দেখবেন 30 সেকেন্ডস প্লিজ, ভায়োলেন্স হবে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব গভর্নমেন্ট। এবং যারা সরকারের পক্ষে ইনক্লাইন না, সরকার যেহেতু নির্বাচন করে না, কোনো সরকারকে জোর করে ক্ষমতায় বসানোর তাদের অভিলাষ নাই, সেই জন্য আমি মনে করি ভায়োলেন্স সীমিত পরিমাণ হবে, এটা চিরকাল ছিল, নতুন কিছু না। থ্যাংক ইউ। আমরা সেরকম আশায় থাকলাম। প্রশ্ন আপনার কাছে, যেটা মানে আপনি তো অনেক আশা করছেন এবং উচিত কি সেটাও বলছেন। প্রশ্ন হচ্ছে যে একই দিনে দুটো নির্বাচন হচ্ছে, যেটা গণভোট হচ্ছে, একটা সংসদ নির্বাচন হচ্ছে, এবং সরকার গণভোটের পক্ষেই না শুধু, গণভোটের যে হ্যাঁ বা না, হ্যাঁর পক্ষে একটা প্রচারণা চালাচ্ছে। এক ধরনের কারো ভাষায় পক্ষপাতিত্ব, কিন্তু সরকার প্রশাসন সবাই মিলে এই প্রচারণাটা চালাচ্ছে। এই প্রচারণার মধ্যে সংসদ নির্বাচনটা, মানে যেখানে সরকার একটা পক্ষ, সেখানে ওই নির্বাচনটা নিরপেক্ষ আশা করেন কিভাবে? প্রশ্নটা থাকলে আপনার কাছে। প্রফেসর মাহবুব রহমান, আপনি আলোচনাটা বলছিলেন যে বাকিটা আপনি পরে আলোচনা করবেন, তো আপনার অসমাপ্ত কথাও আমি শুনতে চাই। একই সঙ্গে প্রতিকারের এই যে সহিংসতার যে আশঙ্কা বা ধরন ধারণগুলো আপনি বললেন, কখন হতে পারে, কোন কোন সময়, কিভাবে, সেখান থেকে আসলে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি? মাসুদ ভাই যেখানে শেষ করেছেন ওখান থেকে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে এই নির্বাচন সহিংসতাপূর্ণ হওয়ার আশঙ্কা থাকলেও এটা একটা লিটমাস টেস্ট ফর দ্য ইউনুস গভর্নমেন্ট, যে তারা আসলে আগের যাই কিছু তাদের সাফল্য ব্যর্থতা যা থাকুক, এই নির্বাচন যদি সুষ্ঠু করতে না পারেন, তাহলে কিন্তু যে মাঝি তোমার 16 আনাই মিছের পর্যায়ে চলে যাবে। সেই জন্যে আমি মনে করি তাদের সরকার অন্তত এই দিকটায় মনোযোগ দেবেন। তাহলে কি করতে পারে? এটা অন্যান্য স্টেক হোল্ডারদের কিন্তু দায়িত্ব আছে, আমরা সেই জায়গায় পরে আসি। আমি একটু শুধু অ্যাড করবো মাসুদ ভাই সেড, সেটা হলো ভায়োলেন্স হতে পারে, কিন্তু একে কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ জানমালের প্রশ্ন দাঁড়াবে, এবং নির্বাচন সুষ্ঠু না হলে যে সরকার আসবে তার বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। আমি একটা উদাহরণ দিই। পাকিস্তানে 1977 সনে জুলফিকার আলী ভুট্টোর অধীনে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ভুট্টো জয়লাভ করে ভালো মতোই, কিন্তু প্রতিদ্বন্দ্বী বাকি রাজনৈতিক দলগুলো এই ফলাফল মানেনি। সম্ভবত মুফতি মাহমুদ বা তাদের নেতৃত্বে, ইফ ইউ রিমেম্বার প্লিজ, তারা প্রথম দিকে প্রতিবাদ শুরু করলো, অনেকেই গুরুত্ব দেয়নি, ভাবলো যে হেরে গেলে তো সবাই বলে, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। কিন্তু ওইটা যে এত গণভিত্তি লাভ করবে কেউ বুঝতে পারেনি। এমন অবস্থায় গেল পাকিস্তানের রীতিমতো অচল অবস্থা। জিয়াউল হক, মানে ওই যে বলে নিতান্ত অনিচ্ছা সত্ত্বে, আমাদের এরশাদ সাহেবের একটা কথা ছিল এরকম, তো জিয়াউল হক তখন এসে ক্ষমতাটা নিয়ে নিলেন। আচ্ছা, কারণ এটাও কিন্তু বাস্তবতা যে
এসি ফাইনার একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি সেনাবাহিনী কখন কিভাবে ক্ষমতাটা নেয় ওটা নিয়ে তিনি বলছেন, দ্য ফেইলিয়ার অফ দ্য সিভিলিয়ান লিডার্স টু অ্যাক্ট রেলিভেন্ট অ্যান্ড কনসিস্টেন্টলি পেভস দ্য ওয়ে ফর দ্য মিলিটারি টু ক্যাপচার দ্য পাওয়ার। তারা আসলে যদি ঠিকমতো ফাংশন করতে না পারেন তাহলে তারাই ক্ষেত্র প্রস্তুত করে দেন। আচ্ছা, তখন এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তবে আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী, এবারের সেনাবাহিনী একটু ভিন্নতর। ওয়াই? কারণ 1/11 থেকে তারা শিক্ষা নিয়েছে যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বেশি দিন টিকা যায় না। এবং সেই অর্থে আমি বলবো যে সেনাবাহিনীর জন্য এটা একটা সুন্দর টেস্ট। তারা যদি সত্যি এ পর্যন্ত এই নির্বাচনী পরিবেশ, এমনকি একটা গণতান্ত্রিক সরকার আসুক, এইটা তারা বলেছেন এবং তারা সহযোগিতা করেছেন, চাইছেন, কিন্তু রাজনীতিবিদরা যদি সেই জায়গায় না যান, সেভাবে এক না করেন এবং জনগণ যদি বীতশ্রদ্ধ এক সময় হয়ে পড়ে, তাহলে আমার পরিত্রাণ দরকার, এর থেকে বেড়ে যায়, রিস্ক বেড়ে যায়। তো সেই জন্য এই রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্ববান এবং ভায়োলেন্স এবং সেনাবাহিনীর সব ভূমিকা সবাই তো সবসময় পছন্দ করে না। মানে শেখ হাসিনা তো ৩রা আগস্ট সেনাবাহিনীর ভূমিকা বা তার অনুসারীরা পছন্দ করে নাই, স্বাভাবিক। তো এখানটায় যে জিনিসটা দেখা দরকার আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বৈরিতা, প্রতিদ্বন্দ্বিতার পরেও কি কোনো আলোচনা বা একটা প্ল্যাটফর্মে তাদেরকে কয়েকজন সিলেক্টেড লিডারদেরকে নিয়ে, আই হোপ তৃতীয় কোনো সিভিল সোসাইটির পক্ষ থেকে হোক বা জিল্লুর আপনাদের মতো প্রতিষ্ঠানই তো সেই কাজগুলো করতে পারে, তাদের মধ্যে একটু যোগাযোগটা তারা যাতে একটু সীমিত আকারে, বিকজ আই রিমেম্বার সিজিএসের একটা রিপোর্টেই কিন্তু সহিংসতার একটা চিত্র তুলে ধরা হয়েছে। এটা ভেরি অ্যালার্মিং। আচ্ছা, তো তাহলে এই যে কি হতে পারে, কি ঘটতে পারে, এটা ঠিক যে নির্বাচনগুলো আগে ছিল জিরো সাম গেম অর উইনার টেকস অল। আমি কিন্তু মনে করি না যত সহিংসতাই হোক না কেন এবারে নির্বাচনে, আই মে বি রং এগেন, আই এম নট ফোরকাস্টিং, একচেটিয়া কোনো দলের যে ব্যাপক বিজয় হবে এটি মনে হয় নয়। অ্যাটলিস্ট একজন ক্ষুদ্র পর্যবেক্ষক, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র হিসেবে আমি বলবো। অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু বিরোধী দল একেবারে, এটা হাসিনার শাসন না যে একদম ইদার মানে ইদার গৃহপালিত অর নাথিং, নো, এবার কিন্তু ভিন্নতর হবে যে যারাই অপোজিশনে থাকবে তারা কিছুটা ভালোই শক্তি নিয়ে থাকবে। এটা যে দলই ক্ষমতায় যাক বা যে দলে অপোজিশনে থাকুক। তো তাহলে দাঁড়ালো কি যে অপোজিশনের থেকেও ক্ষমতা চর্চা করা যায়, যথেষ্ট শক্তিশালী আচরণ করা যায়। আর একটু আগে যে কথা বলছিলাম, সহিংসতাপূর্ণ প্রশ্নদায়ক নির্বাচনের মাধ্যমে লেজিটিমেসি আসে না। কাজেই নিজেদের প্রয়োজনই এটাকে সীমিত রাখার দিকে নজর দেওয়া দরকার। এই জন্য ফার্স্ট রিয়েলাইজেশন মাস্ট কাম ফ্রম দ্য পলিটিক্যাল স্টেক হোল্ডার্স। রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখুন কূটনীতিতে কি হয়, ইয়েস ভীষণ মানে আক্রমণাত্মক কথা বলা হয়, কিন্তু আবার ভেতরে যোগাযোগেরও একটা রাস্তা খুলে দেওয়া হয়। এই যে আমরা চায়না জাপানের ভারত এবং চায়নার মধ্যে কি দেখতে পাই, এমনকি পাকিস্তান এবং ভারত, মানে ওদের একটা ডেটারেন্স কাজ করে, কোনো সন্দেহ নাই। যারা জানে যে যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে তো সবাই শেষ। তো কিন্তু তার মোকাবেলা আবার ডেটারেন্সটা কাজ করে কি, যে একটি শক্তিকে ওটা হিসাব করে চলে। আমার কেন জানি মনে হয় ওটা একটা ডেটারেন্স বাংলাদেশে এসে গেছে। মাসুদ ভাইয়ের কথার সাথে আমি শুধু একটু অ্যাড করব, আমার মনে হয় এটা আমরা পছন্দ করি বা নাই করি, আমরা তো উই আর নট গোয়িং টু কন্ডোন অর সে দ্যাট দিস আর গোয়িং দিস ওয়ে। জামাত কিন্তু আগের জামাত আর এখনকার জামাতের মধ্যে শক্তির বিরাট তফাৎ হয়েছে, এটা আমাদের মানতে হবে। ফলে এই দুটো দলের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ দে হ্যাভ স্ট্রেংথেন দেয়ার পজিশন। ফলে ভায়োলেন্স কিন্তু দুই দিক থেকে করার মতো এবিলিটি তারা অর্জন করে ফেলেছে। অতএব আমার মনে হয় দুই দিক বলবেন নাকি বহু দিক থেকে, বহুমুখী, কারণ ওই যে ভারত থেকেও তো একটা গ্রুপ জয়েন করতে পারে, তারা তো এই সুযোগের অপেক্ষায় থাকবে।
আচ্ছা, মানে এখানে যারা আছে, তাইলে দাঁড়াচ্ছে কি, প্রতিরোধের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিকল্প নেই। নাম্বার ওয়ান, ইয়েস, পেশাদারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব তাদের পূর্ণরূপে বজায় রাখা দরকার। আইনগত কাঠামো দেখুন, নির্বাচন কমিশন ঠুড়ু জগন্নাথ হলে চলবে না। নির্বাচন কমিশনকে আরও অ্যাক্টিভ হতে হবে। আমি তো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ, যে নির্বাচন কমিশনের কিছু কিছু আচরণ নিয়ে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আদালত পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারকে আদালত অবমাননার জন্য কারণ দর্শাচ্ছে, মানে দর্শার নোটিশ দিচ্ছে। তো সেই জন্যে এটা একটা খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ভুল তথ্য পর্যবেক্ষণ, ডিজিটাল নিয়ে তো এদিকে একটু খেয়াল করা দরকার, কারণ এটা খুব মুহূর্তের মধ্যে স্ফুলিং এর মতো ছড়ায় পড়ে। কাজেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো তো, আর ঝুঁকিপূর্ণ দুর্বল গোষ্ঠী, এখন সেটা আপনি যেভাবে বলেন, নারীদের কথা বলেন, মাইনরিটির কথা বলেন, এদিকটা খুব খেয়াল রাখা দরকার, না হলে পরে সম্ভব হবে না। নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ একটা গুড সাইন, ভালো দিক আমি মনে করি। প্রায় 55,000 দেশীয় এবং 5,500 বিদেশি পর্যবেক্ষক আসতেছে। তবে তারা বেসিক্যালি পর্যবেক্ষণটাকে আমি অত জোর দিই না, ওই রিপোর্টে কি যায় আসে, ঘটনা যা ঘটা যদি ঘটেই যায় তাহলে তো আর পরে কিছু করা যায় না। তো সেই জন্যে আমি, দেখুন নির্বাচনী সহিংসতা কখন হয়, যেমন আগে একটা জনপ্রিয় স্লোগান আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। চমৎকার, দ্যাটস দ্য আইডিয়াল, দ্য স্পিরিট। কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে আমরা দেখছি কি, তোমার ভোট আমি দেব, তুমি কি করে দেখে নেব। এখন ওই চর্চার যদি কিছুটাও কাজ করে এখন, তাহলে কিন্তু এই নির্বাচন মারাত্মক ইয়েতে পড়বে। কাজেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনৈতিক দল, প্রধান দলগুলোকে শুধু সংযত আচরণ না, নিজেদের সেলফ কোড অফ কন্ডাক্ট, এমনিতে তো নির্বাচনী কোড অফ কন্ডাক্ট আমি একটু প্রিন্ট করছিলাম, সময় পাইনি বলে নিয়ে আসিনি, যে আচরণ বিধি হিউজ লিস্ট আছে। এই একটু আত্মসমালোচনা নিজেদের দেখা দরকার না, যে আমরা কি আচরণবিধি লঙ্ঘন করছি, কোন জায়গায় করছি। নিজেদের কর্মীদেরকে এই নসিহত, এই উপদেশ এবং তাদেরকে বাধ্য করা যে যদি তোমরা এটা ভণ্ডুল করো তো মনে রেখো এই দলের নির্বাচনের চেয়ে দেশের বিজয় হওয়াটা বেশি দরকার, সেদিকে আমাদের নজর দিতে হবে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি বলবেন, এবং আপনার কাছে আমার একটা প্রশ্নও ছিল, আমার মনে হয় আপনার শরণার্থী। জি ধন্যবাদ। আপনার প্রশ্নে আমি আসবো। এনার কয়েকটা কথার একটু হালকা, বেশিরভাগ কথারই মিল আছে চিন্তা ভাবনার। যেমন ইনি একটা কথা বলেছেন 1977 সনের ভুট্টোর ইলেকশনের কথা বলেছেন, অত পাকিস্তানে যাওয়ার দরকার নাই। ইদানিং কিন্তু আমাদের রাজনীতিতে বিপক্ষেরা, এই একজন ভারত গেছে আরেকজন পাকিস্তান যেতে চায়, এটা খুব একটা সাংঘাতিক বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারত পাকিস্তানের দরকার নেই। 2024 সনের বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনই প্রমাণ করছে যে গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে কি হয়, একটা সরকারের ধস কিভাবে নামে। আমি আপনাদেরকে শুরুতেই একটা কথা, আপনি 24, তার আগেও তো বহুবার 18 গেছে, 14 গেছে, কিছু হয়নি। না, আমি বলছি তার সাস্টেইন করেছে তো সরকার, তো টিকেছিল। আমরা আমাদের দেশেই 24 আমাদের কাছে একটা উদাহরণ, আমি সেই কথাটা বললাম। এখন দেখেন, আমার বন্ধু মাহবুব সাহেব যে কথাটা বললেন যে জামাতকে আন্ডার এস্টিমেট করার এখন আর বোধহয় সুযোগ নাই, আমাদের আলোচনাটা ঠিক এইভাবে পার্টিকুলারাইজ করার মতো কথা বলার জন্য কিন্তু আমরা এখানে আসছিলাম না। আপনি শুরুতেই বলেছিলেন যে একটু একাডেমিক আলোচনা করব। এইখানে জামাতকে যদি কেউ মনে করে জামাত আগের মতো ক্ষুদ্র রয়ে গেছে, অথবা জামাতকে ভাবা শুরু করে জামাত আগের চেয়ে অনেক বৃহৎ কিছু হয়ে গেছে, তাইলে অন্য বৃহৎটা কি তাহলে জামাতের চাইতে ক্ষুদ্র হয়ে গেছে এখন? এইসব প্রশ্ন মানুষের মনে আসে। মোটেই না। তাহলে বিষয়টা কোনখানে? ব্যাপার হলো রাজনীতির ময়দানে, আমি যেটা শুরুতে, আমি এর আগের বার আপনাকে বললাম, একটু আগে যে কথাগুলো বলছি, যে রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বী পক্ষ একে অপরের বিরুদ্ধে, তবে শালীনতা বিবর্তিত না হয়। জনাব মাহবুব আরেকটা কথা বলেছেন যে রাজনীতির ময়দানে যতই গরম কথা বলা হোক না কেন, এদের ভিতরে ভিতরে একটা যোগাযোগ থাকবে। এটা যে নেই তা না। বিএনপির কর্মসূচির দিকে তাকান, আপনি 31 দফা যদি আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি জুলাই সনদ বলেন, অথবা
এছাড়া যা কিছু সংস্কার আপনি বলেন, ঐক্যমত্য কমিশনের আন্ডারস্ট্যান্ডিং বলেন, এর প্রত্যেকটা জিনিস কোনো কোনো ক্ষেত্রে ওয়াইডার এক্সপেকটেশন ছিল, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু অ্যাবস্ট্রাক্ট ছিল, কিন্তু কোনো যেটা চাচ্ছে দেশে এই যে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচনে একসাথে, কী কারণে যে ঐক্যমত্য কমিশনের যে ফাইন্ডিংস সেইগুলোকে ফার্দার আর্টিকুলেশন ইন কনস্টিটিউশন, এই জন্য কিন্তু এই গণভোটটা। আমি অবশ্য শুরুতেই আপনার এই অনুষ্ঠানে বলছিলাম যে গণভোট আর জাতীয় নির্বাচন একসঙ্গে, এটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। আমি আজও সেই কথাই বলে গেলাম। এখন মুশকিল হলো কি, নির্বাচনের সময় যদি কেউ খালি শুধু হা দেয় ভোট আর পার্লামেন্ট ভোট দেওয়া থেকে বিরত থাকে, এরকম খেলা অর্বাচীনের খেলা কেউ খেলবে বলে আমার মনে হয় না। এখন মুশকিল হলো এই যে যদি আপনার হা ভোট জয়যুক্ত না হয়, এই রেফারেন্ডামের প্রয়োজন ছিল না। একটা কনসেনসাসে উপনীত হয়ে আপনি সরকার বানালেন। এই কনসেনসাসে উপনীত হওয়ার পরেই তো আপনি আগামী সংসদে যাওয়ার পরে যারাই সরকার হোক না কেন তারা মিলিতভাবে। আচ্ছা, একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন একেবারেই প্রফেসর মাহবুবের জন্য এটি থাকলো, পরিস্থিতি যদি খারাপ হয়, যে আশঙ্কা অনেকেই করছেন যে একটা সংঘাত সহিংসতাপূর্ণ পরিস্থিতির দিকে বাংলাদেশ যেতে পারে, তার উপাদান আছে অনেক রকমের শেষ পর্যন্ত, এবং সরকারের ইন্টেনশন নিয়ে আপনার মনে প্রশ্ন নেই, কারো কারোর মধ্যে সবসময় এই প্রশ্ন অনেকেই কনসিস্টেন্টলি রাখছেন। এমন কি হতে পারে যে পরিস্থিতি এমন জায়গায় গেল যে সরকার একটা সিদ্ধান্তই নিয়ে নিল, যেহেতু এখানে জামাত বিএনপির আলোচনা হচ্ছে, এনসিপিও আলোচনার মধ্যে আছে এবং তাদের এক একজনের এক এক রকমের চাওয়া আছে, একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন সরকার মিলে নিয়ে নিল শেষ পর্যন্ত যে ঠিক আছে, সংসদ নির্বাচন নিয়ে যে এত জটিলতা বা সংঘাত সহিংসতা হচ্ছে, এটা পরে গণভোটটা হয়ে যাক 12 তারিখে, এই নির্বাচনটা পরে। না, আপনি সেটা তো পারছেন না। এটা কি পারবেন না? এই কারণে লিগালি ইট ইজ বার্ড। আপনি দুইটা জিনিসকে একসাথ করে আপনি শিডিউল ঘোষণা করেছেন। শিডিউল ঘোষণা করেছে, আপনি দেখেন আমাদের সংবিধানে রেফারেন্ডামের কোনো প্রভিশন নাই। না শিডিউল ঘোষণা করেছে, কিন্তু দুইটার ধারণ তো ডিফারেন্ট। দুইটা ধরন যাটাই হোক না কেন, মানে ওই স্কেজুলের সঙ্গে তো একমাত্র 12 তারিখ ছাড়া বাকি যেই দিনগুলো, সেই দিনগুলোর সঙ্গে তো গণভোটের কোনো সম্পর্ক নাই। ব্যাপারটা হলো সরকার, যেমন আপনি দেখেন মানে মানে আমি এই কারণে বলছি যে গণভোট তো অনেক, আপনি ঠিকই বলেছেন, গণভোট তো যেমন ধরেন জামাত আগে চেয়েছে, এনসিপি আগে চেয়েছে, ইসলামী আন্দোলন আগে চেয়েছে, তারা গণভোটটা আগে, জাতীয় সংসদ নির্বাচন পরে। এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মারামারি কাটাকাটির অবস্থা যদি তৈরি হয় এবং সেটা যদি সামাল দেওয়ার সক্ষমতা না থাকে সরকারের, আমি এক কথায় আপনাকে উত্তর দিয়ে দেই, জাতীয় নির্বাচন 12 তারিখ এবং রেফারেন্ডামও তাই। ওই দিন যদি মারামারির কারণে নির্বাচন বাদ দিতে হয়, তাহলে সেই একই দিনে তো রেফারেন্ডামে হওয়ার কথা, তাই সেই মারামারির প্রভাব রেফারেন্ডামের উপরে পড়বে না, গণভোটের উপরে পড়বে না। না, যদি প্রশমিত করা যায়। প্রশমিত কোনটা করবেন? প্রশমিত করলে তো ইলেকশন অ্যাজ এ হোলই আপনি করতে পারবেন। সুতরাং এইটা হলো অলি কারো অ্যাবস্ট্রাক্ট কল্পনাকে কেউ এটা মনে করেন। যেমন আমার বন্ধু মাহবুব সাহেব একটা খুব চমৎকার কথা বললেন যে সুশীল সমাজ। আরে এই দেশে ভাই রাজনীতির সবচেয়ে বড় শত্রু হলো সুশীল সমাজ। এই সুশীল 11-11 সময় তারা চাইছিলেন, তাদের একটা বক্তব্যই হলো যে দেশের রাজনীতিবিদরা অকর্মণ্য, দেশের সব ভালো করার যোগ্য লোক কেবলমাত্র। এখনো তো ভালো নির্বাচন আশা করছেন সুশীলদের কাছেই। না, সুশীলদের কাছে না, আপনি এখন সুশীল নাই তো, আপনার একটা জিনিস ভুল করতেছেন। কেন এখন সরকারে কারা কুশীলরা? না, এরা সুশীল না তো, তাহলে রাজনীতিবিদ এখন যারা বড় রাজনীতিবিদ, যারা দে আর টেকনোক্রেটস। আচ্ছা, যারা দে আর টেকনোক্রেটস, এখন যারা রাষ্ট্র চালায়, কেন সরকারে যারা আছেন তারা অধিকাংশই সুশীল সমাজ হতে পারে, কিন্তু সেই সুশীল সমাজ পরিচয় বিলুপ্ত করে আছে। আপনি কিন্তু আমার কথা কিন্তু আমাকে সময় দিতে হবে, আমার সময় কিন্তু আপনি অনেক নিয়ে নিছেন। তো আমি কাছে প্রশ্ন করি, আমি প্রশ্ন করছি, আমি কিন্তু উত্তর দিচ্ছি না। না, আমি এখন উত্তর দিতেছি, আমি একটা পরে আমি আমার সব উত্তর দিয়ে দেবো আপনাকে। আপনি যে কথাটা বললেন, আপনার ওই কথাটার উত্তর পরে আইসে গেছে। দেখুন, দুটো নির্বাচন একসাথে তফসিল ঘোষণা হয়েছে, একসাথে হচ্ছে। সহিংসতা বা কোনো অজুহাত দেখে কেউ যদি মনে করে বা কারো নির্বাচনের বিজয়কে ঠেকিয়ে দেওয়ার জন্য যদি কোনো অপকৌশল কেউ এই তথাকথিত সুশীলের সঙ্গে মিলে করতে চায়, সেটা হালে পানি পাবে না। কি কারণে পাবে না? একটাকে নির্বাচন চালিয়ে দেবেন যে হ্যাঁ জয়যুক্ত হলো আওয়ামী লীগের পার্লামেন্টের মতো, আর ওই কি বলে জাতীয় নির্বাচন মানুষ এখন চায় না। যদি কোনো রকম ভায়োলেন্স হয়, ভায়োলেন্সের কারণে নির্বাচন সরকার গঠনের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে হয়, তাহলে আপনার হানা ভোটও বর্জিত হবে। সুতরাং আপনার অর্থাৎ নির্বাচন অ্যাজ এ হোল ইট উইল বি স্টপ সাসপেন্ডেড। আমি এরকম কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখি না। একটা দেখেন, রাজনৈতিক দলের ভিতরে যোগাযোগ হয়, রাজনৈতিক দলের নেতারা কর্মীদের মধ্যে অনেক সময় দেখা গেছে যে সমস্ত অনিয়ন্ত্রিত আচরণ করে, এটাকে নিয়ন্ত্রণে আনে দলের নেতারা। কিন্তু কোনো দলের নেতা যখন কথা বলার সময় সে তার সীমা অতিক্রম করে ফেলে, শালীনতাবোধ সম্পূর্ণ বর্জন হয়ে যায়,
তিনি অতীতের কোনো ভালো মন্দের সৌজন্যবোধ দেখেন না। অতীতের সরকারের সমালোচনা করতে গিয়ে যখন তিনি যেই সরকারের নিজেরা অংশ ছিলেন তার অংশটুকু বাদ দিয়া বাকি অংশকে যদি তিনি তাদের জন্য মনে করে এইটা একটা তাদের দুঃসময় ছিল আর ওনাদের জন্য সুসময় ছিলেন, মানুষ কিন্তু ওটা পুরোটাই দেখছে। সুতরাং এখন আপনি একটা জিনিসকে পিসমিল করার কোনো সুযোগ নাই। এটা নিশ্চিত যে বাংলাদেশে নির্বাচন হতেই হবে। নির্বাচন না হওয়ার কোনো আগামী নির্বাচন কিভাবে হবে? আপনি সমূহ সময় আপনি দেখেন, জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, ম্যাডাম ভিশন 2030 দিলেন, জনাব তারেক রহমান 31 দফা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। তিনি চেয়ারম্যান হওয়ার পর টাইম অ্যান্ড অ্যাগেন এখন যখন কথা বলছে যে স্বৈরাচার সরকার দেশ থেকে চলে যাওয়ার পর দেশটাকে যে হালে রেখে গেছে, সেই দেশটাকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে রাজনীতিতে থাকা সকল মানুষের সঙ্গে মিলেই দেশটাকে পুনর্গঠন করতে হবে। অর্থাৎ একটা সরকার মানুষই ভোট দিবে, কিন্তু তারা সকলেই রাষ্ট্র বিনির্মাণের, অর্থাৎ এই যেন তেন বিরোধী রাজনীতি করতে গিয়ে দেশের সামাজিক রাজনৈতিক অস্থিরতা যেন না আসে, দেশের অর্থনৈতিক সামাজিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয়। আপনি দেখেন, সুতরাং আমাদের মধ্যে তো বৈরিতা হওয়ার কোনো কারণ নাই। এখানে জামাতকে কেউ ছোট করে দেখতেছে না, আর বিএনপিও ঘোষণা করছে না আমরা সবার চেয়ে বড় হয়ে গেছি। বিএনপি কিন্তু সেটা করছে না। আপনি রাজনীতির ময়দানে ফ্রম ডে ওয়ান আপনি দেখেন, 21 তারিখের পর থেকে আজ পর্যন্ত, আজকে 27 তারিখ চলে গেল, কালকে 28, বিএনপি কত পরিশীলিত রাজনীতি করে যাচ্ছে। এখন বিক্ষিপ্ত দুই একটা ঘটনা কোনো কোনো অঞ্চলে হচ্ছে, এটা হওয়াটা খুব স্বাভাবিক। তারপর আপনি আরেকটা কথা যে কথাটা তিনি বলেছিলেন, অস্ত্র, এটা আপনি নিশ্চয় শোনেন। দেশের সেনাবাহিনী, আমি আবারও বলছি, সেনাবাহিনী এদেশে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার জন্য যে সকল কারণ বা সেনাবাহিনীর দুই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কারণে একটা সেনাবাহিনী যে নীরব দর্শকের ভূমিকায় অতীতে ছিলেন, সেই অবস্থা নাই। জনাব মাহবুব আমার সঙ্গে একমত হয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই সে কারণে। সুতরাং ক্ষমতা, জামাত দুর্বল, জামাত সম্পর্কে বিএনপি কোনো অশালীন কথা বলছে না, কিন্তু রাজনীতির ময়দান, নির্বাচনের ময়দানেও না। কিন্তু আমার অত্যন্ত পরিতাপের বিষয়, জামাত শক্তিশালী না দুর্বল, এটা জামাতের নিজস্ব অ্যাসেসমেন্টের ব্যাপার, আমাদের না। আর জনগণ, সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমরা 17টা বছর আন্দোলন করেছি, 17 বছর আন্দোলন করেছি, মানুষের ভোট মানুষ দিবে। বিএনপি বারবার বলে যাচ্ছে জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার করবে। ধন্যবাদ। এখন আমাদের বিষয়টা হলো কি, আমরা আন্দোলন করেছি জনগণের ভোট জনগণ দিবে। আর জামাত যদি মনে করে হ্যাঁ জামাত পপুলার হয়েছে না কি না হয়েছে, জামাতের এই কথা তো মানুষ বলে যে জামাত অন্যায়ভাবে, যার আশ্রয় প্রশ্রয়, যার সঙ্গে সখ্যতা করে জামাত এতদিন রাজনীতির ময়দানে শক্তি হিসাবে নিজেকে জানান দিতেন, তারা যখন তাদের বিরুদ্ধে লাগে, তাদের বিরুদ্ধে যখন মিথ্যাচার করছে। ধন্যবাদ। এইসব মিথ্যাচার। ডক্টর মাহবুব রহমান, আমরা একেবারে শেষে ফাইনাল রাউন্ড, সো আপনাদের দুজনের জন্য সমান সমান সময় 5 মিনিট করে আলোচনাটা শেষ করবার জন্য আপনি। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে হানিমুন শেষ হওয়ার পরে যখন একটু সুন্দর সম্পর্ক কিছুদিন থাকে, তারপরে যখন ডিভোর্সের দিকে যায়, দুর্ভাগ্যজনক সেই যে নেতিবাচকতা, এটা পরিহার করাটাই তো কাম্য। এবার আনফর্চুনেটলি তা হয়নি, হলে ভালো হতো। এখন আমার মনে হয় কোন দল জিতলো কোন দল হারলো তার চাইতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে এতগুলো জীবন ঝরে পড়লো, যে এবং একটা নতুন বাংলাদেশের যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি, যে আমরা বলছি, এই ব্যাপারে কিন্তু আমাদের কনসেনসাস আছে একেবারে অ্যাক্রস দ্য বোর্ড। আমি মনে করি শুধুমাত্র যারা পালিয়ে গেছে কিংবা যারা তাদের সাথে, বিশেষ করে যেমন দলের নাম নিতে চায়, নিলে তো আবার সমস্যা। একটি দল বলছে যে এই নির্বাচন, এই গণভোটে হা হলে সর্বনাশ হয়ে যাবে, না দিতেই হবে। কেমন যে তাদেরকে আসলে নির্বাচনে যে সুযোগ দেওয়া হয়েছে, এইটাই আমার মনে হয় ভায়োলেশন। কারণ বিগত 3টা নির্বাচনে যারা এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছিল, অন্তত কিছুদিনের জন্য হলেও তাদেরকে থেকে দূরে রাখা বেটার ছিল। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, প্রশাসনের লোকজন যারা এই 3টি নির্বাচনে কোনো না কোনোভাবে সহায়তা করেছেন, তাদেরকেও ডিসকোয়ালিফাই করে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিছু পদক্ষেপ সরকার নিতে পারত, তা হয়নি। এনিওয়ে, কিন্তু এই যে গণভোট, আমার মনে হয় এইটা, জুলাই সনদ, এমনকি দেশের দুটো প্রধান যে প্রতিদ্বন্দ্বী দল, তাদের
মাসুদ ভাই সুন্দর কথা বলছেন যে ভেতরে যদি আসলে আমরা কিন্তু জানি না, দেখুন উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস টু পার্টিস ইনসাইড হোয়াট ইজ গোয়িং অন, অ্যান্ড অ্যাট লিস্ট আই ক্যান টেল ইউ, এই টেলিভিশনের সামনে বলতে পারি, আই ডিড নট হ্যাভ এনি ইন্টারাকশন উইথ এনি অফ দিস টু পার্টিস leaders or anyone, just as an academic, the way I look at, because we were part of the July অভ্যুত্থান, আমাদের তো জীবনের প্রতি আমাদের স্টুডেন্টরা আমাদেরকে ইয়ে করেছে, উই ক্যান শো ইউ, ইউ অলসো আর পার্ট অফ দ্যাট, মাসুদ ভাই ইউ আর অলসো পার্ট অফ দ্যাট। আমরা কিছুটা হলেও অন্তত এই পরিবর্তনটাকে ধারণ করার জন্য, রক্ষার জন্যে যারা প্রধান প্রতিদ্বন্দ্বী বা কি বলবো স্টেক হোল্ডার, তাদেরকে বাইরে থেকেও প্রধান প্রধান ব্যক্তিদেরকে বসাতে পারলে দেশের জন্য ভালো। এটা ইউ নেম ইট সিভিল সোসাইটি অর কি, আই ডোন্ট কেয়ার। আর একটা কথা যে বিগত সরকার আমলে কিছু দালাল তৈরি করে এই অনেক কিছুতে যেরকম ওই সুশীলের বদনাম করা হয়, এটা একটা পার্মানেন্ট জিনিস। যেমন পুলিশের আচরণ খারাপ, সেনাবাহিনীর কোনো কোনো অফিসারের আচরণ খারাপ ডাজ নট মিন সেনাবাহিনী খারাপ, পুলিশ প্রশাসন খারাপ, সিভিল প্রশাসন খারাপ। এগুলো একটা পার্মানেন্ট জিনিস। যেমন প্রতিষ্ঠান হিসেবে পার্মানেন্ট, তেমনি সমাজের একটা অংশ যারা কোনো রাজনৈতিক ইয়ের অংশ নয়, তারা বাইরে থেকে স্রেফ তারা তাদের কিছুটা হলো মানুষ স্বার্থপর, নানান কারণে সে ঝুঁকে পড়ে, তারপরেও একটু দূরে থেকে অবজার্ভ করে দুই দিকে মতামত দেওয়ার মতো দক্ষতা যারা রাখে, তারা এই উভয়ের কাছেই কিন্তু একটা দুতিয়ালি করতে পারে। এবং এটা এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন। আমি মনে করি সহিংসতা বিরোধী চুক্তি হওয়া দরকার প্রধান দুটো দলের নেতাদের মধ্যে কোনো না কোনো পর্যায়ে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করে সাফল্যের দিকে না যাই, তাহলে আমরা উভয়ে ফেল করবো, আমরাই পরাজিত হব। যে জিতে গিয়েও কিন্তু মানুষ পরাজিত হয়। সেই জন্য আমি কিন্তু পাকিস্তানের প্রতি আমার কোনো প্রীতি নাই। আমি উদাহরণ টেনেছি শুধু এটা প্রকাশ করার জন্যে যে নির্বাচনে জিতলেই কিন্তু চূড়ান্ত বিজয় নয়, যদি না বৈধতা অর্জন করা যায়। লেজিটিমেসি ইজ দ্য ইস্যু, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য বোর্ড। যে কারণে যারা হেরে যায় তারাও তো কনসিড করে, তারা অভিনন্দন জানায়। আমরা দেখি গণতান্ত্রিক দেশগুলোতে এই কালচারটা আমাদের এখানে গড়ে ওঠা দরকার, এবং তাহলেই কিন্তু স্টেবিলিটি আসবে। যদি স্টেবিলিটি না আসে তাহলে উই উইল বি লুজার, দেশ উইল বি লুজার। তো সেই জন্যে কোনো না কোনো মানে কী বলবো এটাকে, কেউ না কেউ উদ্যোগ নিয়ে যদি এই কাজটা করাতে পারতো, তাদেরকে একটু বসাতে পারতো, তাদের মধ্যে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট করে ফেলতে পারতো, সেটা কিন্তু খুবই দরকার, খুবই দরকার আমি মনে করি। দুই, পুলিশের চেইন অফ কমান্ডে এখনও দুর্বলতা রয়েছে, পুলিশের চেইন অফ কমান্ডে। তো সেই জন্যে অফিস সেনাবাহিনীকে গতকালকে দেখলাম চিফ অ্যাডভাইজার বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া তাদেরকে আনতে হবে, মোতায়েন করতে হবে, কোনো সন্দেহ নেই। আর যারা সিস্টেমের বাইরে চলে গেছে, দেশের বাইরে, যে কোন ঠাসা আওয়ামী সমর্থক যারা, তারাও যাতে কোনো ভেতর থেকে যে গুপ্ত ইয়ে থেকে এসে, তবে আমি মনে করি না তারা এত শক্তি রাখে। কারণ বলছি এই জন্যে অনেক হাইপ তৈরি করে বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু হাইপের সাথে রিয়ালিটি নাই। কাজে ওইটাকে আমি অত চ্যালেঞ্জ মনে করি না, যতটা না এই দুটো দলের প্রধান স্টেক হোল্ডারদের মধ্যে তারা যদি করতে পারে আমি মনে করি। এবং এর সাথে লাস্ট কথা হলো যে নির্বাচন কমিশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং ইয়া দরকার, চেক করা, তাদের পদক্ষেপ গ্রহণ করা বিফোর ইট গোজ ফার্দার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ। দেখুন, জনাব মাহবুবের কথায় মনে হলো যে সংঘাত বিএনপি আর জামাতের মধ্যে হবে। আমার কাছে কিন্তু তা মনে হচ্ছে না। বাংলাদেশে জামাত ছাড়াও নির্বাচনে আরও অনেক স্টেক হোল্ডার আছে, কিন্তু ইনি এটাকে একদম না, জামাত ছাড়া জামাতের সঙ্গেই তো 10টা ইনি চিহ্নিত করে তারা তো যেমন আজকে যে মাসুদ ভাই অ্যালাউ মি 1 সেকেন্ড অর ফিউ সেকেন্ড প্লিজ, হ্যাঁ, যে এখন আমরা বলতে জোট অত বোঝায় যে জোটের মধ্যে মানে যারাই থাকে, তো বিষয়টা ওই জন্য ওইভাবে দেখা হচ্ছে। আমি আপনাকে যে কথাটা বলি, আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। মানে জনাব মাহবুবের কথায় মনে হলে বিএনপি আর জামাত এরাই সংঘাত করবে। আর একটু আগে উনি এটাও বলে রাখছে যে জামাতের আগের মতো ছোটো ভাবার আর এখন আর কোনো সুযোগ নাই। এগুলো ইঙ্গিতপূর্ণ কথা।
আমাদের এই কথাগুলো জনাব মাহবুব শুরুতে যে কথা বলছেন শেষে এসে কিন্তু সেই কথা থেকে উনি নিজেই আবার সরে গেলেন। আমি খুব পরিষ্কার আপনাকে কথা বলে দিচ্ছি, একদম পরিষ্কার। সেটা হলো এই, এখন দেশে নির্বাচন চলে, প্রত্যেকটা রাজনৈতিক দল জোট এবং কেউ কেউ নিজেরা নির্বাচনী আতাত, কেউ রাজনৈতিক জোট করে নির্বাচন করছেন। এই নির্বাচনের এখন সময় আর মাত্র 12 তারিখ, 15 দিন সময় নাই আমাদের হাতে। সেই সময় নির্বাচন বাদ দিয়ে সুশীল সমাজের মাধ্যমে দুইটি রাজনৈতিক দল জামাত আর বিএনপি, এনার কথা শুনে যেটা মনে হলো, আমাদের এই টকশো যদি কোনো মানুষ আজকে দেখে তাহলে তারা মনে করবে যে আগামী নির্বাচনে জামাত আর বিএনপি মারামারি করবে। এটাই এনার কথা শুনলে মূল অর্থটা এটাই দাঁড়ায়। আমি কিন্তু এটা কখনো মনে করি না, এটা হবে না জামাত বিএনপির। বিক্ষিপ্ত ঘটনা যেগুলো ঘটবে, আর এই পদকালে আপনি দেখেন 21 তারিখের পর থেকে আজকে পর্যন্ত নির্বাচনের সহিংসতা বলতে যে জিনিসের এপ্রিহেনশন আমাদের মধ্যে কাজ করে, দেশের মানুষের মধ্যে কিন্তু সেটা অতটা কাজ করছে না। কী কারণে? আপনি 21-এর পর ভোটার যখন প্রচারণার মাঠে নামিয়ে গেল রাজনৈতিক দলরা, সেই রকম বড় রকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। কোনো বড় ঘটনা, আমি আবারও বলছি, ওই আজকে নাকি শাহজাহানপুর্ণা কোথায় ডিম মারছে না গতকালকে, এরকম তো একটা ছোটোখাটো এই নির্বাচনে এগুলো থাকে। তবে এসব জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারা ভালো, এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে, কারণ খেয়াল রাখতে হবে এবং তাদেরই দায়িত্বটা বেশি, এটার দায়িত্বটা এটা স্যাবোটেজ হতে পারে। কেউ একটা করে কোনো বড় দলের উপরে দায়িত্ব মানে ব্লেম দেওয়ার জন্য ওটা করে, তো সেই জন্য এটা আপনি দেখেন যে কথাটা বলছে, ইনি একটা কথা বলছেন, কত আমরা 17টা বছর আন্দোলন করলাম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, আওয়ামী লীগ নাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন, একটা 60% মানুষ নির্বাচনে ভোট দিবে না, তাদের নেত্রী বলতেছে ওই দেশ থেকে। আপনি উনি আরেকটা রাজনৈতিক দল ব্যান্ড করলেও ভালো হইতে, তাদের দোষর ছিল বলতেছেন, তারাও 8-10% লোক, তাহলে 40% একটা লোকের, একটা দলের লোক তারা নির্বাচনের নাই। ওনার বক্তব্য অনুসারে 10% লোক তাদেরকেও যদি বাদ দেওয়া যাইতো, তাহলে 50% লোক ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে, তাহলে 50% লোকের মধ্যে নির্বাচনে কাস্ট হইতো 30% লোক বা 35%। তাহলে দেখেন যে নির্বাচনের আগেই একটা অসম্পূর্ণ ভোটের মাধ্যমে নির্বাচন কত বিপজ্জনক কথা আমার বন্ধুরা বলেন। আমি মনে করি না, কিন্তু আপনি যদি ওনার কথা বিপজ্জনক বলেন তাহলে তো আপনি ওই ক্যাম্পেইন করছেন না যে যাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা তো আপনারা বলেন না। না, আমার বক্তব্য এখন নির্বাচনে আপনি যদি ওইটাকে থ্রেট মনে করেন যে ওই ভোটার টার্ন আউট এরকম হবে, মনে করি না। আমি বলছি আপনি বলছেন যে 30% যদি হয়, কিন্তু আমি বলছি ইট ইজ রিয়ালিটি টু এক্সপ্লেইন, আই এম গিভিং এ ইনফরমেশন, ইটস নট এ থ্রেট, ইটস ইনফরমেশন। তাইলে এখন দেখেন তারা এই যে জিনিসটা যেটা করতেছে, ব্যাপারটা হলো কি, আপনি নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। ইনি যেটা বলেছে এই মুহূর্তে দুইটি রাজনৈতিক দলের আন্ডার কারেন্ট থাকবে, একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সঙ্গে ভিতরে গোপনে আতাত কথাবার্তা থাকবে। আমি দেখছি এরকম অনেক গুরুত্বপূর্ণ মিটিং আমি দেখেছি জীবনে, এটা থাকবে। কিন্তু এই মুহূর্তে নির্বাচন বাদ দিয়ে গিয়ে দুইটা রাজনৈতিক দল তারা গলাগুলি করবে আর রাস্তায় হাঁটবে, এটা হবে না। কারণ রাজনৈতিক ময়দানে ইতিমধ্যে বিএনপি অপেক্ষা অনেকে নিজেকে শক্তিশালী মনে করে ফেলছে। দলের শীর্ষ নেতারা এমন সব আজে বাজে কথা বলে যেটা তাদের কাছ থেকে কখনো আমরা আশা করিনি, কিন্তু আমরা দেখছি সেইটা করে যাচ্ছে। তো এই জন্য আমি এই কথাটা এই জন্য বলতে শেষ করতে হবে। তো জামাতকে সংযত কথা বলতে হবে। আপনি আমাকে অন্যায়ভাবে, আপনি আমার সম্পর্কে যদি কথা বলেন, আমি আপনাকে উত্তর দেওয়ার সময় কিছু অন্যায় আমার কথার মধ্যেও চলে আসতে পারে। সুতরাং আপনি আমার সঙ্গে সংযত, আপনি আসসালামু আলাইকুম বললে আমি বাধ্য হই আপনার যত রাখতে ওয়ালাইকুম আসসালাম বলি আমি। আপনার আচার ব্যবহার আমার প্রতি ভালো না হলে, তো সেই জন্য দেখেন আমি এগুলো বলি শেষ করতে হবে। সহিংসতা জামাত আর বিএনপির মধ্যে উনি যেটা ভাবছে ওই রকম ভাবনা আমার নেই। ভালো না হলে আমিও খুশি হব, দ্বিতীয় কথা হলো সবাই খুশি। কারো প্রশ্রয়ে মাঠের বা নির্বাচনের ময়দান দখল করে কেউ রংবাজি করবে সেই অভয় ব্যাপার নাই। ধন্যবাদ। সুতরাং আমি মনে করছি দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে, আর নির্বাচন হবে না আংশিক হবে। পিসমিলের কথা যেটা আপনি বলেছেন, গণভোটটা হয়ে যাক, জাতীয় নির্বাচন দরকার নাই, এটা এই 12 তারিখে এরকম যদি অলিক কেউ ভেবে থাকে, তবে জানাব মাহবুব রহমানের কথার মধ্যে এরকম একটা সুপ্ত গন্ধ আমি পেয়ে গেছি। আমি করেছি, উনি করেন নাই, কিন্তু আমার ওনার কথার উত্তরের মধ্যে আমি মনে হয়েছে যে ওনার কাছে ওইটা খুব খারাপ প্রশ্নের উত্তরই দেন। সেই জন্য আমি যেটা বলি, নির্বাচন হতে হবে, আমার কাছে নির্বাচনে জনগণ শোনেন, এই মুহূর্তে সরকার কারা বানাবে এটা জনগণ নির্ধারণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং প্রফেসর মাহবুব রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নির্বাচনটা বাংলাদেশের জন্য জরুরি, এই বিষয়ে কারো মধ্যে কোনো ভিন্ন মত নেই। কেমন নির্বাচন? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক,
এটা একটা চাওয়া আইডিয়াল ইলেকশনের। হবে কি হবে না আমরা জানি না, তবে সমাজের রাষ্ট্রের একটা বড় অংশের মধ্যে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, সন্ত্রাস বা সহিংসতা মুক্ত হবে কিনা, সেটাই আশঙ্কার বিষয় এবং সেটাই অনেকে বড় চ্যালেঞ্জ মনে করেন। আমরা আশা করি যে সবাই মিলে হয়তো সেই চ্যালেঞ্জও মোকাবেলা করা যাবে এবং সেটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা। আমরা চাই ক্ষমতার হস্তান্তরটা শান্তিপূর্ণ হোক এবং ফলাফল যেটা হবে সবাই মেনে নেবেন এবং দেশটা রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ।